5ই আগস্টে সেই গণঅভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, দেশ বদলে, রাজনীতি বদলে, সমাজ বদলে যে আকাঙ্ক্ষা ছিল, আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি যে আমাদের সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কেন যেন রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশ ভিন্ন একটি পথে হাঁটছে। বাংলাদেশকে সঠিক লাইনে ওঠানোর জন্যই ছিল এই আন্দোলন, এই সংগ্রাম, এই জীবন দেয়া। কিছু দুর্ভাগ্যজনক সত্য, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ডিরেইল হচ্ছে, এবং সেই ডিরেইল হওয়ার পেছনে সম্ভবত রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলি মূল দায়ী। কারণ জনগণ প্রস্তুত আছে মনে হয়। তো আমরা 5ই আগস্টের যে আকাঙ্ক্ষাটা, 5ই আগস্ট বা জুলাইয়ের যে চেতনাটাকে আমরা ধারণ করছি, আমরা সেই জুলাই চেতনা ধারণের পাশাপাশি আমি এটাও বলতে চাই, ডেফিনেটলি আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকেও ধারণ করি, যে চেতনা ছিল শোষণ বৈষম্যহীন একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের চেতনা, আমরা সেটাকে অবশ্যই ধারণ করি। ওই একই চেতনা, জুলাইয়ের চেতনা, যেটাকে আমরা বিশ্বাস করি, সেই চেতনার আলোকে আমরা বাংলাদেশকে একটি সত্যিকারের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই, বাংলাদেশ হিসেবে গড়তে চাই। তো সেই গড়ার পেছনে আমি পিরোজপুর 1 আসন নিয়ে আমার কিছু ভাবনা ছিল, কিছু কাজ করার জায়গা ছিল। আমার ভাবনাগুলি আমি আপনাদের শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে ভাবনাগুলি বলার আগে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমি পিরোজপুর 1 আসন নিয়ে কি করেছি, এতটুকু আপনাদের খেদমতে আমি একটু পেশ করতে চাই। আমার এখানে আমি করেছি বললে এটা আসলে ভুল হবে। এটা আমি চেষ্টা করেছি, আমি কাগজ নিয়ে দৌড়ানোর জন্য আমি গিয়েছি এবং সফল হয়েছি, এবং কিছু জিনিস সেখানে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে একটু পেশ করতে চাই। সর্বপ্রথম যেটা বলতে চাই, আমাদের এই পিরোজপুর পৌরসভা 100 বছরের বেশি পুরনো একটি পৌরসভা, এবং এটি কস্টলি পৌরসভা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, এই পৌরসভাতে যদি কেউ ঢোকে, কোনো মেহমান বাইরে থেকে আসে, পিরোজপুরের বাইরে, সত্যি অবাক হয়ে যায় এত সুন্দর পৌরসভা কিভাবে বাংলাদেশে আসে। এত সুন্দর, রাস্তাটা কত চওড়া, বিল্ডিংগুলি কত সুন্দর, স্থাপনা কত সুন্দর, সত্যি অবাক হয়ে যায়। আমি নিজে অবাক হয়ে যাই 100 বছরের পুরনো একটি পৌরসভা কেন এরকম দুর্দশার মধ্যে আছে, কেন আমাদের সুপেয় পানির ব্যবস্থা এখনো নাই, কেন আমাদের রাস্তাগুলি মাত্র 8 ফিট 10 ফিটের রাস্তা, কেন আমাদের এখানে ভালো একটা স্থাপনা নাই, একটা বিল্ডিং নাই, যে বিল্ডিংটা মানুষ দেখে বলতে পারে বাহ এই বিল্ডিংটা অনেক সুন্দর। কিছু নেই, কিচ্ছু নেই। আমাদের এখানে 15 বছর 17 বছর একাধারে এক ব্যক্তি জনসেবার নামে শাসন করে গেছে। তিনি যদি বছরে একটি মাত্র প্রজেক্ট বড় প্রজেক্ট বাস্তবায়ন করতেন, তাহলে পরিষ্কার চেহারাটা পাল্টে যেত। দুর্ভাগ্য সেটা হয়নি। তো এই বিষয়টি আমি আমার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় যিনি আছেন, তার সঙ্গে আমি এগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং তার সঙ্গে পরামর্শক্রমে এবং তিনিও বুদ্ধি বিবেচনা করে আমরা এই পৌরসভার জন্য একটি প্রজেক্ট আমরা রেডি করেছি। সেই প্রজেক্টের কাগজ নিয়ে আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এটা আলোচনার টেবিলে আছে, আমি জানি না এই ইন্টারিম গভর্নমেন্ট এই আমলে এই টাকাটা দেবে কিনা। এই টাকাটা এই আমলে না পেলে নির্বাচিত একটা সরকার আসলে অবশ্যই পাবো, সেরকম একটা পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই পৌরসভার জন্য যে স্কিমটা আমরা তৈরি করেছি, সেখানে বরাদ্দ আছে 350 কোটি টাকা। আলহামদুলিল্লাহ 350 কোটি যেটা আমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আশা করি আমরা এই আমলে বরাদ্দ না পেলে অনুমোদনটা পাবো, পরের আমলে বরাদ্দটা পাবো আশা করছি। আমাদের এখানে সুপেয় পানির খুবই অসুবিধা। পিরোজপুর পৌরসভা বা সদস্যদের নয়, জিয়ানগর, নাজিরপুর একই অবস্থা। তো এই সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং জনস্বাস্থ্য থেকে আমি 6টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আলহামদুলিল্লাহ বরাদ্দ এনেছি। বরাদ্দ অলরেডি এসে গেছে। এক একটা বরাদ্দের পেছনে আছে 3 কোটি টাকা, 6টির পেছনে মোট 18 কোটি টাকা। যেটি সিস্টেমটা এরকম হবে, 6% বা 7% জায়গার উপরে এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা বসবে, এবং সেখান থেকে সাপ্লাই, এই পরিষেবা যেমন পানি সাপ্লাই যায় বাড়িতে বাড়িতে, এটাও এরকম বাড়িতে বাড়িতে পানি সাপ্লাই যাবে। প্রত্যেকে যে যার বাড়িতে বসে পানি ব্যবহার করতে পারবে। একটি প্ল্যান্ট থেকে 450 মতো মানুষ সুবিধা ভোগ করবে। তাহলে 2টি প্ল্যান্ট বসলে প্রায় 900 মতো মানুষ এই সুবিধা ভোগ করতে পারবে, যেটি টাকার মূল্যে যেটি 18 কোটি টাকা। আপনারা শুনে খুশি হবে যে আমাদের এই পিরোজপুরে এবং নাজিরপুরে আমাদের টেকনিক্যাল কলেজ আছে, টেকনিক্যাল স্কুল আর কলেজ আছে, কিন্তু জিয়ানগরে কোনো টেকনিক্যাল স্কুল আর কলেজ নাই। আপনারা নিশ্চয়ই নাজিরপুর যেতে দেখেন যে সুন্দর চমৎকার একটা সুদৃশ্য ভবন নাজিরপুর টেকনিক্যাল কলেজ নামে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক এই আদলে সেম আয়তনে সেম
জায়গার উপরে একটি টেকনিক্যাল কলেজ, যেটা নাম হবে বর্তমান যেহেতু নামটা ইন্দুরকালী, এখন ইন্দুরকালীর নামে আসবে, নাম পরিবর্তনের ওই নামে বিষয়ে কথা বলবো পরে। ওই ইন্দুরকালী নাম থাকার কারণে ইন্দুরকালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বরাদ্দ এনেছি। 3 একর জায়গা আমরা জিয়ানগরে একবার করেছি। বরাদ্দটা আসছে ইনশাআল্লাহ, ইন্দুরকালীতে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে, যাতে করে আমাদের টোটাল এলাকার মানুষ স্কিল, আমাদের জনশক্তি স্কিল জনশক্তি হয়, যাতে বেকার সমস্যাকে ভুগতে না হয়। আপনারা আরো যেটা খুশি হবে যে অতি সম্প্রতি ইন্দুরকালী স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, সেটাকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন আমি এনেছি। আলহামদুলিল্লাহ সেটার মধ্যে এসে গেছে, এবং একই সাথে হাসপাতাল সংস্কারের জন্য 7.5 কোটি টাকার বরাদ্দ এনেছি, যেটা আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানেন, আমার সিভিল সার্জন তিনিও জানেন। আমি 7.5 কোটি বরাদ্দ দিয়েছি ইন্দুরকালী হাসপাতালটাকে একটা আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য। 2টি লিফট সহ একটি পাওয়ারফুল উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর সহ হাসপাতালের ব্যবস্থাটা তৈরি করার জন্য 7.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আপনি এটা যদি খুশি হবেন, আমাদের যে ডাক বাংলোটা, আমাদের যে ডাক বাংলো ইন্দুরকালীতে, ডাক বাংলোটা একেবারে বেহাল দশা, বহু আগে ডাক বাংলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজে পাইনি। ডাক বাংলোটা 4 তলা ডাক বাংলোর জন্য 1,43,00,000 টাকা বরাদ্দ পেয়েছে, এবং এটা টেন্ডারও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। নাজিরপুর হাসপাতালের জন্য আমি আলহামদুলিল্লাহ আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে আরো বড় স্কিম দেবে, হাসপাতাল এখন দেয়নি। তারা মাত্র 10 লক্ষ টাকার একটি রিপেয়ারের আবেদন করেছিল। আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সামনে বসেই ফোন করে 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা এনেছি, তাদের সংস্কারের কাজ চলছে। নাজিরপুর থানার ভেতরকার সংস্কারের জন্য তারা কিছু টাকা দাবি করেছিলেন, আবেদন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের ডিসি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাজিরপুর থানার জন্য 6 লক্ষ টাকার বরাদ্দ এনেছি। আবার আমাদের এলজিডির যে অবস্থা, আমাদের রাস্তাঘাটের, বিশেষ করে আমি নাম উল্লেখ করে বলতে চাই না, আপনারা জানেন, বিশেষ করে আগে যারা দায়িত্ব ছিলেন তারা বরাদ্দ এনেছেন, টেন্ডার করেছেন, দুর্ভাগ্য কাজ আর করেনি, টাকা সব তুলে নিয়ে গেছেন। যে কারণে এখন আমাদের রাস্তার জন্য যতবার আমি এলজিডিতে গিয়েছি, আমার মনে হয় গত 1 বছরে আমি অন্য কোনো মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু যতবার যাই তারা জিপ কামড় দিয়ে নাম যখনই শোনে পিরোজপুর জিপ কামড় দেয়। ওরে বাবা, পিরোজপুর ভাই খতরনাক জায়গা, কাজ দিতে চায়। এরপরে বিশেষ করে আমাদের সব থেকে বড় যে সমস্যাটা, পিরোজপুর থেকে বৈঠাকাটা, এই যে 17 কিলোমিটার রাস্তা, একটি রাস্তা 5টি ইউনিয়নকে তারা রাস্তাটি ঘিরে রেখেছে। 5টি ইউনিয়নের যাতায়াত এই একটি রাস্তা দিয়ে, সেখানে সমস্ত টাকা তারা আত্মসাৎ করেছে। এখন এই টাকাটার জন্য যতবার গিয়েছি ততবারই একই কথা, আমরা তো টাকা দিয়েছি, নতুন করে আর বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এই স্কিমগুলি পাবে যেগুলি টাকা তারা আত্মসাৎ করেছে, আপনারা জানেন দুর্নীতি মামলা হয়েছে, মামলা চলমান আছে। তো এইগুলি পাবে লোকাল গভর্নমেন্টের আরো প্রায় 40টি রাস্তার জন্য আলহামদুলিল্লাহ আমি সরকার উপদেষ্টা মহোদয়ের হাতে দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এটা অক্টোবরের মধ্যেই এগুলি বরাদ্দ চলে আসবে ইনশাআল্লাহ, আশা করছি। এরপরে পানি উন্নয়ন বোর্ড থেকে, আপনি জানেন আমাদের জিয়ানগর, পিরোজপুর সদর, নাজিরপুর, আমরা 3 উপজেলায় নদী বেষ্টিত, বিশেষ করে যে কারণে অতিবৃষ্টি হলেই আমাদের নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়ে যায়। এটাকে কেন্দ্র করে মাননীয় পানি উপদেষ্টা মহোদয় যিনি আছেন রেজওয়ানা হাসান, তার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি, এবং আমাদের 3টি উপজেলার জন্য আমার পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ সাহেব মুসাইদ সাহেব তিনি জানেন, আমি উপদেষ্টার সাথে তাকে সরাসরি কথাও বলে দিয়েছি। 3টি উপজেলার জন্য বেড়িবাঁধ রিপেয়ারে 35 কোটি টাকা এনেছি, সেই টাকা বরাদ্দ আছে, অতি খুব শীঘ্রই এগুলি টেন্ডার সহ যা যা হয় সেগুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা স্কুল ভবন, নতুন ভবনের জন্য মানে বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় 3টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন ভবন এসেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 3টি উপজেলার, আর একটি হলো আপনার আমাদের এখানে যে ফসল উৎপাদিত হয়, বিশেষ করে সিজনাল যে ফসলগুলি, এগুলি রাখার জন্য আমাদের কোনো স্পেশালাইজ হিমাগার নেই। একটা পিরোজপুর সদরে একটা স্পেশালাইজ হিমাগার করার জন্য কৃষি উপদেষ্টা মহোদয়ে গিয়েছি এবং তাকে বরাদ্দের আবেদন দিয়েছি। তিনি এটা এক্সেপ্ট করেছেন, তিনি অনুমোদনের জন্য তিনি তার সচিব বরাবর দিয়েছেন। ওটার এখনো বরাদ্দ হয়েছে কি হয়নি
এই তথ্যটা আমার কানে এখন আসেনি, তবে তিনি আমাকে বলেছেন এটা হবে। সুতরাং আমি আশা করতে পারি এবার আমরা ঢাকা গিয়ে বিষয়টা তার নলেজে আনবো। আমি আশা করি আমরা এই হিমাগারটাও পেয়ে যাব।